তোমাদের অনেকের অভিযোগ থাকে, স্যার নিয়ম তো অনেকগুলো পারে কিন্তু পরীক্ষায় আর কোনো নিয়ম খুঁজে পাই না। তো দেখো আজকের আলোচনাটা ঠিক কিভাবে সাজিয়েছি। এই যে আমরা V1 ভার্ব 1 কোথায় বসবে সেটা দেখাচ্ছি, V2 বা পাস্ট ফর্ম কোথায়, V3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম কোথায় বসবে, ভার্বের সাথে আইএনজি কোথায় বসবে, ভার্বের সাথে এস বাই এস কোথায় বসবে, এই সব আলোচনা করার পরে যদি কোনো নিয়ম না থাকে তখন কি করবে, এই সবগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। তার মানে কি, আজকে রাইট ফর্ম অফ ভার্বের একটা কমপ্লিট প্যাকেজ তোমরা পেয়ে যাবে। তো দেখো, রাইট ফর্ম অফ ভার্বস এর মানে হলো ভার্বের সঠিক রূপ। ভার্বের সঠিক রূপ কোন ভার্ব? দেখো, পরীক্ষায় একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং প্রত্যেকটা মানে 10টা গ্যাপ থাকে, প্রতিটা গ্যাপের জন্য একটা করে ভার্ব দেওয়া থাকবে। ঠিক আছে, ওই ভার্বের মানে গ্যাপে যে ভার্বটা বসবে সেটা কোন রূপে বসবে, মানে আমাদের যে ভার্বগুলো দেওয়া থাকে, হ্যাঁ, সেটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে। এখন সেই ভার্বটা কোন রূপে বসবে সেটা আমরা এখন শিখব। এবং রূপ মানে কি, দেখো একটা যে ভার্ব, যে কোনো ভার্ব এর ফর্ম বা রূপ আছে মোট 5টা। যে কোনো একটা ভার্ব, যেমন ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। আচ্ছা, এই 5টা বাদে এই ডু ভার্বের কি আর কোনো রূপ আছে? নাই। একইভাবে তুমি যে কোনো একটা ভার্ব ধরে নাও, ধরো ইট, এট, ইটেন, ইটিং, ইটস, ঠিক আছে না? এইভাবে মোট 5টা, এর বাইরে কোনো রূপ নাই। তো এখন আমরা যদি এক এক করে ধরে ধরে করি, যে ভার্বের যে কোনো ভার্বের মোট রূপ তো 5টা, তো এর ভিতরে কখন কোনটা বসে, V1 কখন হবে, V2 কখন হবে, V3 কখন হবে, আইএনজি কখন হবে, এসবিএস কখন হবে, আমরা যদি ধরে ধরে যদি পড়ি তো ইনশাল্লাহ আমার মনে হয় তোমাদের আর ভুল হওয়ার কোনো চান্স নাই। তো আমরা আর কথা না বাড়াই, আমরা শুরু করে দিচ্ছি। দেখো, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মূল ফর্ম কখন বসবে। দেখো, আমি ইম্পর্টেন্ট নিয়মগুলো একটু লাল কালি দিয়ে পাশে একটা স্টার দিয়ে রাখছি, এইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো আছে কি 2 প্লাস ভার্ব 1, মানে কি গ্যাপের আগে যদি 2 থাকে তাহলে ওই গ্যাপে ভার্ব 1 মানে যা আছে ভার্ব ঠিক সেটাই বসে যাবে, কোনো চেঞ্জ হবে না। উদাহরণ দেখো, দ্য সংস অফ নজরুল ইন্সপায়ার্ড পিপল, এই যে গ্যাপের আগে 2, এই যে ফাইট, এই ভার্বটা এখানে বসবে ফর দেয়ার মাদারল্যান্ড। ঠিক আছে, তো দেখো এই যে গ্যাপের যে 2 আছে, এই ভার্বে কোনো পরিবর্তন হবে না, ঠিক যা আছে সেটাই বসে যাবে। নাম্বার 2, একই রকম মডাল অক্সিলারি, এই মডাল অক্সিলারি থাকলেও গ্যাপের আগে যদি মডাল অক্সিলারি থাকে সেখানে ভার্বে কোনো পরিবর্তন হবে না। গ্যাপের আগে যদি কোনো মডাল অক্সিলারি থাকে ভার্বে কোনো পরিবর্তন হবে না। তোমরা বলতে পারো যে মডাল অক্সিলারি আবার কারা? মডাল অক্সিলারি হলো যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, চেনো না এগুলো? এগুলোকে বলে মডাল অক্সিলারি। তো এগুলো যদি কোনো গ্যাপের আগে থাকে সেখানে ভার্বে কোনো পরিবর্তন হবে না। এই যে দুটো শিখলাম, পরে ভার্বে কোনো পরিবর্তন হবে না। নাম্বার 3 দেখো, আমি এখানে অনেকগুলো ওয়ার্ড লিখেছি, অ্যাডভার্ব লিখেছি, অলওয়েজ, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, এভরিডে, নর্মালি, এই যে অনেকগুলো লিখেছি। তো এইগুলো থাকলে গ্যাপে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক আছে, তো স্যার এতগুলো তো মুখস্থ করা সম্ভব না। দেখো এখানে যে অলওয়েজ, ইউজুয়ালি, রেগুলারলি, এগুলো সবগুলোর মানে হলো সর্বদা, সবসময় বা নিয়মিত বোঝায়। আর অফেন, সামটাইমস, অকেশনালি, এই 3টার মানে হলো মাঝে মাঝে। তার মানে কি হলো, যে এইগুলো দ্বারা সবসময় বোঝাবে, মাঝে মাঝে বোঝাবে। আবার নেভার, হার্ডলি, সেলডম, এইগুলো দ্বারা নাবোধক সময় বোঝায়। তার মানে সব সময়, মাঝে মাঝে এবং নেগেটিভ বাচক সময় যদি থাকে সেই গ্যাপে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু টু আর মডাল অক্সিলারির মতো বলছে না যে যা আছে তাই বসবে, এটা বলছে না। প্রেজেন্ট ফর্ম মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বেজে যোগ হইতে পারে। যেমন দেখো, অ্যান আইডিয়াল স্টুডেন্ট অলওয়েজ, হ্যাঁ অলওয়েজ আছে মানে এখানে ভার্বটা প্রেজেন্টে বসবে। সাবজেক্ট ছিল অ্যান আইডিয়াল স্টুডেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ভার্বের সাথে এস বি এস বসেছে। এখানে দেখো দে নেভার, এই যে নেভার নাবোধক শব্দ আছে, ভার্ব প্রেজেন্টে বসবে, এই যে প্রেজেন্টে বসে গেছে। এটা সাবজেক্ট প্লুরাল ছিল, এজন্য আর এস বি এস যোগ করা হয় নাই। তো V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন হবে আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা চলে যাব V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, যে ভার্বটা দেওয়া আছে তার পাস্ট ফর্ম কখন হবে। 1 নম্বর নিয়ম হলো অ্যাজ সুন অ্যাজ থাকলে V2 মানে অ্যাজ সুন অ্যাজ দিয়ে
দুইটি বাক্যাংশ যুক্ত থাকে, তা দুইটাতেই ভি2 হয়। একটাতে ভি2 দেওয়া থাকবে আর একটা ভি2 লিখবো। দেখো অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স, সি এর পাস্ট হলো স, দ্য পুলিশ এই অংশ দেখো রান এর পাস্ট হলো র্যান। অ্যাজ সুন অ্যাজ থাকলে এই পাশেও পাস্টে হবে, এই পাশেও পাস্টে হবে। অ্যাজ সুন অ্যাজের একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটা হলো অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি একটা অংশ যদি প্রেজেন্টে দেওয়া থাকে, এটা দেওয়া থাকবে। অ্যাজ সুন অ্যাজের পরে তুমি জানো দুইটাই ভি2 মানে পাস্ট ফর্মে হয়, কিন্তু অ্যাজ সুন অ্যাজে একটা যদি প্রেজেন্টে থাকে বাকিটা তুমি প্রেজেন্ট বা ফিউচারে দিবে, ফিউচারে বেশি হয়। ফিউচার মানে কি শ্যাল বা উইল দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপস আই উইল গো টু প্লে ইন দ্য ফিল্ড, ঠিক আছে। এরপর চলে আসছে 5 নম্বর, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কোনো বাক্যে যদি ইয়েস্টারডে মানে গতকাল, প্রিভিয়াস ডে মানে আগের দিন, এগো মানে পূর্বে, অনস একদা, ওই অনেক গল্পে থাকে না অনস আপন এ টাইম, ওইটা। আবার কোনো সাল, বাক্যের প্রথমে বা শেষে কোনো সাল থাকে, অথবা লাস্ট প্লাস ডট ডট। স্যার লাস্ট প্লাস ডট ডট মানে কি? মনে করো লাস্ট মান্থ, লাস্ট নাইট, লাস্ট উইন্টার, লাস্ট সামার ভ্যাকেশন, এই যে লাস্টের পরে যে কোনো টাইম, এগুলো সবগুলো হলো অতীতকালকে বোঝায়। এগুলো সবগুলো কি অতীতকালকে বোঝায়। তো এইগুলো যদি কোনো বাক্যে থাকে সেখানে ভার্বের কী হবে? ভি2 মানে পাস্ট ফর্ম হবে। যেমন এই বাক্যটা দেখো, আই ড্যাশ আ হরিবল রোড অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে আছে এটা কিন্তু বাক্যের যে কোনো জায়গায় থাকতে পারে। তো ইয়েস্টারডে মানে গতকাল, এটা অতীতের সময় বুঝিয়েছে, এই ভার্বে জাস্ট ভি2 বসবে। দেখো উইটনেসড বসে গেছে। 6 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ না, বাট পরীক্ষায় 2-1বার এসেছে, সেটা দেখো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম। এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে বেশি আসে, যে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকলে কি হবে? সাবজেক্টের পরে ভি2 মানে পাস্ট ফর্ম বসবে, আর সাবজেক্ট না থাকলে 2 প্লাস ভার্ব 1। মানে কি? উদাহরণ দেখো, ইট ইজ হাই টাইম উই, এই যে সাবজেক্ট দেওয়া আছে, এবার এখানে যে ভার্বটা বসবে দেখো পাস্টে বসেছে, চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। আবার একই ধরনের বাক্য দেখো, ইট ইজ হাই টাইম, এখানে কোনো সাবজেক্ট আই উই হি সি দে কোনো সাবজেক্ট নাই, এজন্য কি লিখেছে? টু চেঞ্জ, ঠিক আছে। একই উদাহরণ, শুধু একটা সাবজেক্ট ছিল বলে ভি2, না হলে 2 প্লাস ভার্ব 1। তো এই গেল আমাদের ভার্বের পাস্ট ফর্ম কখন বসবে। এবার দেখবো হলো অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটা হলো ভি3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওই যে ইটেন, বিটেন, ডান, এই যে যে ভার্বগুলো, এদেরকে বলা হয় ভি3। তো ভি3 কখন হবে? 7 নম্বর দেখো, গ্যাপের আগে যদি হ্যাভ, ভার্ব, গেট বা স্টে এইগুলো থাকে না, সাধারণত হ্যাভ ভার্বটাই বেশি থাকে। তো এই হ্যাভ ভার্ব কারা? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হ্যাভ ভার্ব যদি গ্যাপের আগে থাকে সেখানে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। উদাহরণ দেখি, আওয়ার গভর্নমেন্ট হ্যাজ, এই যে গ্যাপের আগে হ্যাজ আছে, এটা একটা হ্যাভ ভার্ব না? বলো, এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা হ্যাভ ভার্ব। তো এখানে ভার্বের কী হবে? ভি3 হবে। তো এই যে টেকের ভি3 হলো টেকেন, হয়ে গেল। নাম্বার 8 বেশ গুরুত্বপূর্ণ, কোনো বাক্যে যদি অলরেডি, রিসেন্টলি, লেটলি, জাস্ট নাও, ইয়েট, এবার ইত্যাদি থাকে, তো দেখো পরীক্ষা আসলে এইগুলো তো থাকে না, এই যে লাল কালিতে যেটা বোল্ড করে দিয়েছি এই দুটোই পরীক্ষায় আসে। অলরেডি, রিসেন্টলি তোমরা দেখবে এই দুটোই পরীক্ষায় আসে। তো কোনো বাক্যে যদি অলরেডি বা রিসেন্টলি থাকে সেখানে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ বা হ্যাজ তোমাকে দিতে হবে, পরে ভার্বের ভি3 দিতে হবে। তাহলে নিয়মটা কি হলো? যদি কোনো বাক্যে অলরেডি বা রিসেন্টলি যে কোনো একটা থাকে সেই বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্টের। আর প্রেজেন্ট পারফেক্ট মানে কি? তুমি একটা হ্যাভ অথবা হ্যাজ দিবা, পরে যে ভার্বটা আছে তার ভি3। মানে কি? উদাহরণটা দেখি আমরা। দেখো রিসেন্টলি, এই যে রিসেন্টলি আছে, তার মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট হবে। তো প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা আমরা দেব, আর ওই ভার্বের ভি3। তো দেখো এখানে সাবজেক্ট আছে উই, তো উই এর পরে আমরা হ্যাজ দেব নাকি হ্যাভ দেব? থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, অন্য প্লুরাল বা ফার্স্ট পারসন হলে হ্যাভ বসে। তো উই এর পরে হ্যাভ বসে, আর এই ভার্বের ভি3, এই যে অ্যান্সারটা দেখো, হ্যাভ প্লান্টেড। তোমার এত অর্থ বোঝার দরকার নাই এখানে, যে রিসেন্টলি আসে তাহলে হ্যাভ বা হ্যাজ, পরে ভার্বের ভি3, এটাকে কি বলে? প্রেজেন্ট পারফেক্ট। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা জেনে রাখতে হবে, যে আবার ওই বাক্যটা দ্বারা যদি এমন কোনো কাজ বোঝায় যেটা পূর্বে হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান, সেটাও প্রেজেন্ট পারফেক্ট। মানে কি? মানে দেখো কোনো বাক্যে অলরেডি বা রিসেন্টলি আছে সেটা প্রেজেন্ট পারফেক্ট,
ওকে। আর প্রেজেন্ট পারফেক্ট মানে কি, হ্যাভ বাই হ্যাজের যে কোনো একটা দেবো, পরে ভার্বের ভিতরে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট আরও একভাবে হইতে পারে, মানে অলরেডি রিসেন্টলি থাকলে তো প্রেজেন্ট পারফেক্ট হবে, এটা বাদে আরও একভাবে হইতে পারে। সেটা কি, ওই বাক্য দ্বারা এমন একটা কাজ বোঝাবে যেটা হয়েছে পূর্বে কিন্তু ফলাফলটা এখনও বিদ্যমান। আমি তো খুব সহজ একটা বাক্য দিয়েছি, সেটা কি, আই হ্যাভ কাম টু কলেজ। মনে করো তুমি কলেজে এসেছো সকাল 8টায় বা 9টায়, এখন বাজে মনে করো 11টা। তো তুমি বলছো আমি কলেজে এসেছো কিছু 2 ঘন্টা আগে পূর্বে, কিন্তু তুমি এখনও কিন্তু আছো। এইটাই হলো প্রেজেন্ট পারফেক্ট। আবার মনে করো সরকার কোন একটা পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপটা নিয়েছে মনে করো আজকে 10 বছর আগে, কিন্তু সেই আইনটা, সেই পদক্ষেপটা এখনও চলমান, এখনও বিদ্যমান। এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট হলে কি হবে, হ্যাভ বাই হ্যাজ পরে ভার্বের ভি3। এরপরে আরেকটা 9 নম্বরটা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপর জেনে রাখি, এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে বেশি আসে। সেটা হলো হার্ডলি হ্যাড, স্ক্রাচলি হ্যাড, নো সোনার হ্যাড। এইগুলো হলে প্রথম বাক্যাংশ হবে ভি3, পরেরটায় ভি2। প্রথমটায় ভি3, পরেরটায় ভি2। দেখো নো সোনার হ্যাড, এই যে এখানে ভার্বে কী হয়েছে ভি3, দ্বিতীয় অংশ কী হয়েছে ভি2। আমাদের গ্যাপ যদি প্রথম অংশ হয় তাহলে ভি3 দেবো, গ্যাপ যদি দ্বিতীয় অংশ থাকে ভি2 মানে ভার্বের পাস্ট ফর্ম দেবো। এরপরে আসছে 10 নম্বরটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। সেটা হলো বি ভার্বের পরে ভি3 প্যাসিভ হলে। মানে কি, এই নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটা বাক্য যদি প্যাসিভ হয় তাহলে তার একটাই নিয়ম, সেটা হলো কি বি ভার্বের পরে ভি3। আচ্ছা বি ভার্ব কারা, ওই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এগুলোকে বলা হয় বি ভার্ব। বি ভার্ব কারা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এদেরকে বলে বি ভার্ব। তাহলে কোনো বাক্য যদি প্যাসিভে হয় তাহলে বি ভার্বের পর কী হবে ভি3। এটা দেখো, এ প্যাট্রিয়ট ইজ, এটা প্যাসিভে আছে, প্রেজের ভিতরে প্রেজড, এই যে প্রেজড বসলো। এখন প্রশ্ন হলো আমি প্যাসিভ চিনব কীভাবে? হ্যাঁ দেখো, এখানে বলেছে প্যাসিভ চেনার উপায়, যে তুমি এই সাবজেক্ট এবং এই ভার্বের দিকে খেয়াল করবা। যদি দেখো সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজেই করতে না পারে তবে তা সেটা প্যাসিভ। যেমন দেখো এখানে বলছে এ প্যাট্রিয়ট মানে একজন দেশপ্রেমিক, আর এখানে ভার্ব হলো প্রেজ প্রশংসা করা, এভরি হয়ার। আমরা জানি দেশপ্রেমিককে সব জায়গায় প্রশংসা করা হয়, দেশপ্রেমিক নিজে কিন্তু প্রশংসা করে না। তাহলে সাবজেক্ট যখন নিজেই ভার্বের কাজটা নিজে নিজে করে না বা করতে পারে না, সেটা হলো প্যাসিভ। আর প্যাসিভ হলে নিয়ম একটাই, সেটা কি, একটা বি ভার্ব পরে ভার্বের ভি3। বি ভার্ব আসে ভি3 দেবো, যদি বি ভার্ব না থাকতো তুমি বি ভার্ব দিবা, তুমি ভি3 দিবা। মানে কি, আমরা আরও কিছু উদাহরণ দেখি। মনে করি এখানে আছে নিউজ পেপার, আর ভার্ব দেওয়া ছিল মানে কল। তো নিউজ পেপার মানে সংবাদপত্রটা, কল মানে ডাকা বা বলা। হ্যাঁ, এখন বলতে নিউজ পেপার নিজেই কি ডাকে বা নিজেই কি বলতে তো পারে না। তাহলে সাবজেক্ট যখন নিজেই ভার্বের কাজটা করতে পারে না, এটা হলো প্যাসিভ। আর প্যাসিভ হইলে কি করব, একটা বি ভার্ব আর ওই ভার্বের ভি3। একইভাবে দেখো নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার, আর অ্যাওয়ার্ড মানে পুরস্কার দেওয়া। আচ্ছা নোবেল প্রাইজ কি নিজেই কি পুরস্কার দেয়? দিতে তো পারে না, সাবজেক্ট নিজেই ভার্বের কাজটা করতে পারে না। এই যখন সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে না, এটাই প্যাসিভ। আর প্যাসিভ হলো নিয়ম হলো বি ভার্বের পরে ভি3। ঠিক আছে, তো দেখো আমি আবার ব্যাখ্যা দিয়েছি যে প্রথম সেন্টেন্সে নিউজ পেপার নিজেই কল করতে পারে না, দ্বিতীয় সেন্টেন্সে নোবেল প্রাইজ নিজেই অ্যাওয়ার্ড মানে পুরস্কার দিতে পারে না, এজন্য দুইটাই কি প্যাসিভ। আমি আরও 2টা কঠিন উদাহরণ দিয়েছি, এই দুটো একটু ডিপলি দেখবা। দেখো এখানে দেওয়া আছে ট্রিজ শুড, আর ভার্ব হলো প্লান্ট। তো আমরা দেখছি ট্রিজ হলো সাবজেক্ট, আর প্লান্ট মানে এখানে মূলত গাছ লাগানো। গাছকে নিজে গাছ লাগায় না, লাগায় না, তাহলে এটা প্যাসিভ। আর প্যাসিভ হলে নিয়ম কয়টা, একটাই, বি ভার্বের পরে ভি3। কিন্তু দেখো এখানে গ্যাপের আগে শুড আছে, মডেল অক্সিলারি। একটু আগে না আমরা শিখলাম 2 নম্বর নিয়মে যে গ্যাপের আগে যদি মডেল অক্সিলারি হয় পরে ভার্বের কোনো পরিবর্তন হবে না, ভি1 বসে যাবে। কিন্তু বাবা যদি এটা প্যাসিভ হয় আগের সব নিয়ম শেষ, সেটা কি, একটা বি ভার্ব পরে ভি3। তো আমরা একটা বি ভার্ব দেবো, পরে এই ভার্বের ভি3, প্লান্টের ভি3 প্লান্টেড দেবো। এখন কত হলো বি ভার্ব কোনটা দেবো? বি ভার্ব তো এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং, তাই না? তো বি ভার্ব কোনটা দেবো? এইবার দেখো ওই যে বলছিলাম না মডেল অক্সিলারি পরে ভি1 বসে, হ্যাঁ এই যে বি ভার্বের ভি1 বসে যাবে। বি ভার্বের বেস ফর্ম হলো বি, এম, ইজ, আর, প্রেজেন্টে
ওয়াজ ওয়ার বসে পাস্টে আর বি বসে মেইন ফর্ম রূপে, ঠিক আছে, এই জন্য বসবে হলো বি প্লান্টেড। এরপর আমরা দেখব 2 নম্বরটা, আরেকটা বেশ কঠিন নিয়ম দিয়েছি আমি। কঠিন বলতে কি, এর ভিতর 2টা নিয়ম। দেখো, এ লট অফ ট্রিজ, আগের মতোই সাবজেক্ট আছে ট্রিজ আর ভার্ব হলো প্লান্টেড, প্লান্ট। তার মানে আমরা বুঝতে পারছি এটা অবশ্যই কিন্তু প্যাসিভ, বি ভার্ব পরে V3 হবে। কিন্তু এখানে আরেকটা নিয়ম দিয়েছি, এই যে একটু আগে আমরা দেখলাম না যে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কারা, যে কাজটা একটু আগে হয়েছে কিন্তু ফলাফলটা এখনও বিদ্যমান আছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে নিয়ম কিন্তু 2টা আছে। এমন উদাহরণ কিন্তু আমাদের বোর্ডে অনেকবার এসেছে যে একই বাক্যে সেটা প্রেজেন্ট পারফেক্ট, আবার সেটা কি প্যাসিভ। তো দেখো, এটা তো প্যাসিভ ছিল, তা প্যাসিভের জন্য আমরা একটা বি ভার্ব দেবো, অ্যামিজার ওয়াজার বি বিন যে কোনোটা দেবো, আর পরে ভার্বের V3, প্লান্টের ভিতরে প্লান্টেড। আবার দেখো, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে কী হয়, হ্যাভ বা হ্যাজ পরে ভার্বের V3। তো খেয়াল করো, এ লট অফ ট্রিজ আমরা হ্যাভ ভার্ব দিলাম হলে হ্যাভ বা হ্যাভ দিলাম, পরে ওই যে বি ভার্বের প্যাসিভের জন্য যে বি ভার্ব বসে তার V3 দিলাম বিন, আর এই যে বি ভার্বের পর V3 এটু হলো প্যাসিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমরা চলে যাব হলো ভার্বের সাথে আইএনজি কখন হবে। তো দেখো, বি ভার্বের পর আইএনজি হবে অ্যাক্টিভ হলে। একটু কী বললাম, যদি প্যাসিভ হয় বি ভার্বের পর আইএনজি, আর যদি অ্যাক্টিভ মানে সাবজেক্ট নিজেই কাজটা করছে তাহলে এটা অ্যাক্টিভ, তখন বি ভার্বের পরে হবে কি আইএনজি। না বুঝলে আমাকে কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেবো। তো দেখো, ওইমেন মহিলারা, রিসিভ মানে গ্রহণ করা, এডুকেশন শিক্ষা। আচ্ছা, মহিলারা নিজেরা তো শিক্ষা গ্রহণ করছে, তাই না, তাহলে এটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে বি ভার্বের পরে আইএনজি। নাম্বার 12 দেখো, কিছু কিছু ফ্রেজের শেষে টু থাকে তবুও তাদের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। দেখো, আমরা কিন্তু 1 নম্বরে শিখেছিলাম টু এর পরে ভার্বের পরিবর্তন হয় না, কিন্তু এখানে স্পেশাল কিছু টু আছে, এই যে উইথ এ ভিউ টু, ইন অ্যাডিশন টু, কমিটেড টু, অ্যাকাস্টম টু, কন্ট্রিবিউট টু। কিন্তু কি জানো, আমি দেখো 3টে বোল্ড করে রেখেছি, মানে এই 3টাই আমাদের পরীক্ষায় আসে সাধারণত। উইথ আ ভিউ টু, কন্ট্রিবিউট টু, লুক ফরওয়ার্ড টু, এদের পরে ভার্বের সাথে কী হবে আইএনজি হবে। যদি সবগুলো মুখস্থ করতে পারো তো অবশ্যই গুড, আর না পারলে এই 3টে মুখস্থ করবে, এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। দেখো, উই লার্ন ইংলিশ উইথ এ ভিউ টু, এটা কিন্তু শুধু টু না, এটা কিন্তু উইথ এ ভিউ টু, এরপর আইএনজি হবে এই যে গেটিং। তারপর 13 নম্বর বেশ গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কী হবে আইএনজি। গ্যাপের আগে যদি প্রেপোজিশন থাকে পরে ভার্বের সাথে কী হবে আইএনজি। যেমন দেখো, এই যে গ্যাপ, এর আগে ছিল উইদাউট, এটা একটা প্রেপোজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি। এই যে লার্নিং, দেখো আমি এখানে কিছু প্রেপোজিশনের কথা উল্লেখ করে দিয়েছি, বাই, ফর, অফ, ফ্রম, উইদাউট, ইন, অন, অ্যাট। এই 7টা 8টা শিখলেই ইনশাল্লাহ তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। এইগুলো দেখবে ঘুরে ফিরে আসে। তোমার বেশি কষ্ট হলে তুমি এই প্রথম 6টা পড়ো বা 7টা পড়ো, বাই, ফর, অফ, ফ্রম, উইদাউট, ইন, অন, অ্যাট, এই 8টা মুখস্থ করো, ইনশাল্লাহ এর বাইরে থেকে আসবে না। গ্যাপের এগুলো থাকলেই পরে ভার্বের সাথে আইএনজি। 14 নম্বর দেখো, এটা কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম, সেটা হলো হোয়াইল থাকলে, হোয়াইল মানে হলো যখন, হোয়াইল থাকলে প্রথম ক্লজে ভার্বের সাথে আইএনজি, পরেরটা হবে হলো V2, ঠিক আছে, প্রথমে আইএনজি পরে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। দেখো, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, এই যে আইএনজি ছিল, পরেটা দেখো V2 মানে ভার্বের পাস্ট ফর্ম বসেছে। আবার দেখো, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন আই নোটিসড আ স্নেক। এবার বলতে পারো আচ্ছা, হোয়াইলের পরে তো আইএনজি, এখানে ওয়াজ আসলো কোথা থেকে। দেখো, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা দিয়ে পরে আইএনজি যোগ, আর হোয়াইলের পরে সাবজেক্ট না থাকলে সরাসরি আইএনজি যোগ। কথাটা আমি এখানে লিখে দিয়েছি। তাহলে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াজ ওয়ার দিয়ে তারপরে আইএনজি যোগ, আর সাবজেক্ট না থাকলে সরাসরি আইএনজি যোগ, ঠিক আছে। এরপরে দেখো, আর একটা স্টার দিয়ে আমি একটা কথা লিখে দিয়েছি, আমরা মাঝে মাঝে দেখব মেইন বাক্যের আগে কমা দিয়ে এরকম ইনকমপ্লিট একটা অংশ দেওয়া থাকে এবং প্রথমেই ভার্ব দেওয়া থাকে, একদম বাক্যের প্রথমেই গ্যাপ দেওয়া থাকে, একটু পরে কমা দিয়ে মেইন সাবজেক্ট ভার্ব দেওয়া থাকে। তো এরকম জায়গায় আমরা সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। এরপর আসছে V5, মানে ভার্বের সাথে এস বা এস কখন যোগ করব, ভার্বের সাথে এস বা ইএস কখন যোগ করব। দেখো, 3টে শর্ত। প্রেজেন্ট টেন্সে, মানে ওই সেন্টেন্সটা যদি প্রেজেন্টে থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলারে হয় এবং বাক্যটা যদি প্রেজেন্টে হয়, তখন ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। যেমন এডুকেশন, শিক্ষা, থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাঁ, আর এটা প্রেজেন্টের প্যাসেজ, তো পরে ভার্বের সাথে এস বাই এস, গিভস, ওকে।
আমরা এই প্রেজেন্ট কি পাস্ট চেনার উপায় বাক্যের একেবারে শেষে শিখবো ইনশাল্লাহ, আমাদের আলোচনা শেষে। এরপর কিছু কম্বাইন্ড মানে প্রেজেন্ট পাস্ট একসাথে কখন হয় আমরা একটু কিছুটা নিয়ম দেখব। যে ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এটা কমপ্লিটিং সেন্টেন্সও খুব আসে, হ্যাঁ, রাইট ফর্ম ভার্বেও আসে। তো ইফের প্রধানত নিয়ম আছে তিনটে, খুব শর্টে কাটে শিখবো। যে ইফের পরের অংশটা মানে ইফের সাথে যে বাক্য এটা যদি প্রেজেন্টে থাকে, তার দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে ক্যান মে শ্যাল উইলের যে কোনো একটা প্লাস V1। মানে এই যে দেখো ইফ, এই যে এটা প্রেজেন্টে আছে না, এর দ্বিতীয় অংশে দেখো সাবজেক্টের পরে শ্যাল বা উইলের যে কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা যদি ইফের পরে পাস্টে হয় তো একই রকম, ইফের পরে পাস্ট হলে সাবজেক্টের পরে এখন দেবো উড কুডের যে কোনো একটা পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি এখানে লিখে দিয়েছি উড কুড মাইট প্লাস V1। তাহলে কি হলো, ইফের পরের অংশটা প্রেজেন্ট হলে দ্বিতীয় বাক্যাংশে সাবজেক্টের পরে ক্যান মে শ্যাল উইলের যে কোনো একটা প্লাস V1। আর ইফের পরে যে পাস্টে হয় V2তে হয় তো সাবজেক্টের পরে উড কুড শুড মাইট প্লাস V1। আর ইফের পরে যদি হ্যাড প্লাস V3 থাকে, ইফের পরে যদি হ্যাড প্লাস V3 থাকে তাহলে বাকি অংশ হবে উড হ্যাভ কুড হ্যাভ প্লাস V3। এই যে দেখো ইফ আই হ্যাড বিন দেয়ার, এই যে হ্যাড প্লাস V3 আছে, পরের অংশ দেখো আই উড হ্যাভ হেল্পড ইউ। ঠিক আছে, এই নিয়মটা বিস্তারিত আলোচনা করছে না, মাঝে মাঝে আসে, আশা করি তোমরা পারবে। দেখো এবার বলছি ইফের পরিবর্তে মাঝে মাঝে আনলেস থাকতে পারে, বাক্যে প্রথমে হ্যাড থাকতে পারে, প্রোভাইডেড দ্যাট থাকতে পারে। তো যাই থাক না কেন, হ্যাড আনলেস প্রোভাইডেড যাই থাকুক না কেন, ইফের নিয়ম। আর ইফের এই তিনটে নিয়ম আমরা ফলো করবো ইনশাল্লাহ। এরপরে 17 নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ এবং বড় একটা নিয়ম, সেটা কি দেখো, অ্যান্ড বাট অর দ্যাট অ্যাজ সিন্স বিকজ দো অলদো টিল আনটিল এবং ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি দুটি বাক্যাংশ যুক্ত থাকে তাহলে সাধারণত উভয় পাশে একই টেন্স হয়। মানে কি দেখো, আমি এখানে সবগুলো আন্ডারলাইন করি নাই, কিছু আন্ডারলাইন করেছি, এইগুলোই পরীক্ষায় বেশি আসে, বিশেষ করে অ্যান্ড বেশি আসে। ঠিক আছে, ডব্লিউএস ওয়ার্ড আসে, বিকজ আসে, তো এইগুলো আমরা একটু পড়বো। এইগুলো দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত থাকলে উভয় পাশে একই টেন্স। মানে কি, এই পাশে প্রেজেন্ট, এই পাশে প্রেজেন্ট, এই পাশে পাস্টে, এই পাশে পাস্টে। উদাহরণ দেখো, এই যে দো আছে, এই যে দো, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, ইজ প্রেজেন্টে, এই দেখো এই পাশে ইজ প্রেজেন্টে। এই যে বিকজ, বিকজ দেখো আমরা কোথায় লিখছি, এই যে বিকজ, তো বিকজের দেখো এই পাশে কুড নট পাস্টে ছিল, এই পাশে ওয়াজ পাস্টে। এই যে আনটিল যদিও গুরুত্বপূর্ণ না, তারপর দেখে রাখো কন্টিনিউড পাস্টে, রিস্ট পাস্টে। ঠিক আছে, এ দেখো হোয়ার, ডব্লিউএস ওয়ার্ড কারা, এই যে হোয়েন, হোয়ার, হু, হুইস, এগুলো তো ডব্লিউএস ওয়ার্ড আমরা জানি। দেখো হোয়ার, এই পাশে ডু ছিল, এই পাশে প্রেজেন্টে, এবার লিভস দেখো প্রেজেন্টে। ঠিক আছে, আবার দেখো এখানে হোয়েন, আই ওয়েন্ট হোম পাস্টে, এই যে মাই মাদার ওয়াজ কুকিং পাস্টে। ঠিক আছে না, আবার দেখো হু ডব্লিউএস ওয়ার্ড, এই যে ওয়েস্ট প্রেজেন্টে, ক্যান নট প্রেজেন্টে। তাহলে আমরা কি বুঝলাম, ডব্লিউএস ওয়ার্ড, অ্যান্ড বাট অর দো অল দো বিকজ এগুলো থাকলে উভয় পাশে সাধারণত একই টেন্স হয়। সাধারণত মানে কি, মানে এগুলো মাঝে মাঝে আবার ভিন্ন টেন্সও করা যেতে পারে, তুমি চাইলে করতে পারো। যেমন এই উদাহরণটা দেখো, আই ডু নট নো, আমি জানি না, হোয়ার ডব্লিউএস ওয়ার্ড না, এটা দেখো প্রেজেন্টে আছে, কিন্তু এই পাশে দেখো পাস্টে দিয়েছি, হি ওয়াজ বর্ন। মানে অর্থ অনুযায়ী প্যাসেজের প্রয়োজনে আমরা ভিন্ন টেন্সও দিতে পারবো, বাট এইগুলো থাকলে উভয় পাশে সাধারণত এক টেন্স হয়। আমরা চলে আসছি 18 নম্বরে, খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপর দেখি সো দ্যাট থাকলে সাবজেক্টের পরে ক্যান বা কুডের যে কোনো একটা পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো উই শুড রিড নিউজ পেপার সো দ্যাট, সাবজেক্টের পরে ক্যান, এবারে যেহেতু প্রেজেন্ট আছে এই জন্য ক্যান দেবো, এবারে পাস্টে হলে কোড দিতাম, পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। একইভাবে লেস্ট থাকলে শুড বা মাইট প্লাস V1 মুখস্থ করবো, এগুলো পরীক্ষা 2-1 আসে। তাহলে সো দ্যাট হলে সাবজেক্টের পরে ক্যান বা কোড প্লাস V1, আর লেস্ট হলে শুড বা মাইট প্লাস V1, মনে রাখবো আমরা এটা ইনশাল্লাহ। 19 নম্বরে আসি, এটা মাঝে মাঝে আসে, সেটা হলো দেখো বিফোর এবং আফটারের নিয়ম। ঠিক আছে, দেখো বিফোর এবং আফটার দ্বারা যুক্ত হলে এক পাশে বসে হ্যাড প্লাস V3 এবং আর এক পাশে বসে হলো V2। তা আমরা এটা মনে রাখতে পারি এইভাবে যে হ্যাড প্লাস V3 বসে বিফোরের আগে আর আফটারের পরে। এইভাবে মনে রাখবো যে বিফোর এবং আফটার হলে এক পাশে বসে V2, এক পাশে বসে V3 বসে বিফোরের আগে আফটারের পরে। বিফোর মানে না আগে, এদিন বিফোরের আগে বসে হ্যাড প্লাস V3, আর আফটার মানে না পরে, এদিন আফটারের পরে বসে হলো হ্যাড প্লাস V3, আর বাকিটা কী বলবে V2। উদাহরণ দেখি, উই হ্যাড ফিনিশড দ্য এক্সাম বিফোর দ্য
বেল র্যাং, এই যে বিফোর ছিল, দেখো বিফোর আগে বসেছে হ্যাড প্লাস V3, পরে বসেছে V2। এর আফটারের নিয়ম দেখি, উই ওয়েন্ট টু স্কুল আফটার, দেখো এখানে আফটার ছিল, আফটার পরে দেখো হ্যাড, পরে V3, আর আফটার আগে আছে V2, ঠিক আছে না? তো এখানে একটা ব্যতিক্রম আছে, তা আগে বুঝি বিফোর আফটারে কিন্তু একটা V2 একটা V3 এটাই হয়, কিন্তু বিফোর আফটারে যদি একটা ক্লজ যদি প্রেজেন্টে থাকে, আমরা তো শুনলাম বিফোর আফটারে V2 আর V3-র কাহিনী, তাই না? কিন্তু এখানে একটা যদি প্রেজেন্টে থাকে তাহলে বাকিটা প্রেজেন্ট বা ফিউচারে হয়। যেমন দেখো আফটারের ক্ষেত্রে নিয়ম দেখি, আই উইল হেল্প ইউ, একটা ফিউচারে আছে, তাহলে বাকিটা কি হবে? প্রেজেন্টে। আমি লিখেছি আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি, এটা প্রেজেন্ট পারফেক্টে লিখেছি। তুমি প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে পারো, আই ফিনিশ মাই স্টাডি, এটা করতে পারো, ঠিক আছে? তাহলে বিফোর আফটারে একটা যদি প্রেজেন্ট হয় বাকিটা প্রেজেন্ট বা ফিউচার। তো এরপরে আমরা গুরুত্বপূর্ণ নিয়ম প্রায় সব শেষ করে ফেলছি, এবার 20 নম্বর নিয়মে চলে আসছি। এটা হলো আমাদের লাস্ট নিয়ম। সেটা হলো দেখো অনেক সময় এক বাক্যে একাধিক ভার্ব থাকে, যেমন দেখো দেন দ্য স্টুডেন্ট স্টপড একটা ভার্ব, পরে রাইটিং আর একটা ভার্ব, হিজ সংস ইন্সপায়ার্ড একটা ভার্ব, আবার ফাইট একটা ভার্ব। এইখানে দেখো টিচার্স হেল্প একটা ভার্ব, পরে দেখো আর একটা ভার্ব। তো এইভাবে দেখো এক বাক্যে একাধিক ভার্ব থাকতে পারে। তো এই ভার্বগুলো আমরা কিভাবে করব? এক্ষেত্রে ভার্বের পরিবর্তনটা কিভাবে হবে জানো? দেখো এই যে ডাবল ডাবল ভার্ব আছে, তো আমি লিখেছি প্রথম ভার্ব রোমান্টিক ভার্ব হলে, রোমান্টিক এটা আমি নাম দিয়েছি, কেন দিয়েছি আমি একটু পরেই বলবো তোমাদেরকে। এই প্রথম যে ভার্ব এটা যদি রোমান্টিক ভার্ব হয় তাহলে দ্বিতীয় ভার্ব হবে 2 + ভার্ব 1। মানে কি? দেখো দেন দ্য স্টুডেন্টস ডিসাইডেড, এই যে একটা ভার্ব আছে, এরপরে দেখো আবারও গ্যাপ, তো এই ভার্বের কী হবে? টু স্টাডি দিয়েছে। কেন হলো টু? এই যে আমার নিয়ম অনুযায়ী, আমার গল্প অনুযায়ী ডিসাইডেড হলো একটা রোমান্টিক ভার্ব। এইটা আমি একটু পরে গল্পের কাহিনী বলবো। তাহলে কি বুঝলাম? ডাবল ভার্ব থাকলে প্রথমটা যদি রোমান্টিক ভার্ব হয় পরে হয়ে যাবে হলো 2 + ভার্ব 1। আর প্রথম ভার্বটা যদি পজিটিভ ভার্ব হয়, পজিটিভ, তাহলে দ্বিতীয় ভার্বটা V1 2 + ভার্ব 1 বা V3 হইতে পারে। পজিটিভ কারা? এই যে দেখো আমি পজিটিভ নিয়ে তোমাদের জন্য আলোচনা করে দেবো, রোমান্টিক ভার্ব কারা তারাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আগে নিয়মটা দেখে আসি। তো পজিটিভ হলে দ্বিতীয় ভার্বটা V1 2 + ভার্ব 1 বা V3 হইতে পারে। আর প্রথম ভার্বটা যদি রোমান্টিক বা পজিটিভ বাদে অন্য বাকি ভার্ব হয় তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন দেখো উই নেভার মাইন্ড, এই যে মাইন্ড একটা ভার্ব, পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝেছো। রোমান্টিক ভার্বটা আমি চিনিয়ে দেবো, পজিটিভ ভার্বও চিনিয়ে দেবো, আর এই দুইটা বাদে অন্য ভার্ব থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। নাম্বার 4 দেখো অনেক সময় লং সাবজেক্টের মধ্যে গ্যাপ থাকে, একটা লম্বা একটা সাবজেক্ট তার ভিতরে আবার গ্যাপ থাকে। তো তো কীরকম দেখো পিপল ড্যাশ অন দ্য হাইল্যান্ড, পুরোটাই সাবজেক্ট, পরে দেখো ক্যান হলো মডেল অক্সিলারি, এসকেপ হলো মেইন ভার্ব, এই যে ফ্লাড হলো তোমার এক্সটেনশন, ঠিক আছে? তো বা অবজেক্ট আর কি। তো দেখো এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবই আছে, এই পুরোটাই সাবজেক্ট, এর ভিতরে গ্যাপ ছিল। এই যে পুরোটাই সাবজেক্ট, পরে দেখো মডেল অক্সিলারি, এই যে হলো মেইন ভার্ব, এই পুরোটাই সাবজেক্ট, এই হলো মেইন ভার্ব। তো এই পুরো সাবজেক্টের ভিতরে যদি গ্যাপ থাকে তার হবে হয় আইএনজি না হলে V3। মানে কি? ওইটা যদি অ্যাক্টিভ মুডে থাকে তাহলে হবে আইএনজি, আর প্যাসিভ মুডে হলে হবে V3। মানে কি? দেখো এই যে পুরোটা হলো সাবজেক্ট, তাহলে এর হবে হয় আইএনজি না হলে V3। এখন দেখো পিপল লিভ, মানুষ তো নিজেই বাস করে, তাই না? তার মানে এটাকে অ্যাক্টিভে আছে, তো এই অ্যাক্টিভ মোডে হলে এই যাবে আইএনজি। তারপর দেখো ওয়ান মানে একজন ব্যক্তি, উইশ মানে ইচ্ছা করা, টু গো অ্যাব্রোড বিদেশে যাওয়ার যার ইচ্ছা আছে, মাস্ট লার্ন ইংলিশ অবশ্যই ইংলিশ শিখতে হবে। কাকে? এই ব্যক্তিকে, পুরাটাই কিন্তু সাবজেক্ট। এখন ওই ব্যক্তি নিজেই তো ইচ্ছা করে, তাই না, বিদেশ যেতে, অ্যাক্টিভ মোডে আছে, পরে ভার্বের সাথে আইএনজি। 3 নম্বর দেখো এটা বোর্ডে আসছিল, এটাও বোর্ডে আসছিল। তো কুয়াকাটা লোকালি আছে নো অ্যাজ সাগরকন্যা ইজ, ইজ হলো মেইন ভার্ব, আগে পুরোটাই সাবজেক্ট। এবার দেখো এটা অ্যাক্টিভ মুড নাকি প্যাসিভ মুড? তো কুয়াকাটা নিজেই কি জানে তার নাম সাগরকন্যা? না, এটা আমরা জানি। তার মানে কি সাবজেক্ট নিজেই কাজটা করছে না, মানে প্যাসিভ মুড। তো প্যাসিভ মুডে হলে কী হয়ে যাবে? V3 নোন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্ট করবে আমাকে। আমরা একদম শেষে চলে আসছি। এবার দেখো ওই যে বললাম না
কিছু ভার্ব আছে রোমান্টিক ভার্ব, এইগুলোকে আমি নাম দিয়েছি রোমান্টিক ভার্ব, কারণ এইগুলো মুখস্থ করার জন্য রোমান্টিক একটা গল্প আছে। আর এই গল্পটা মুখস্থ করার জন্য গল্পের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ভার্বগুলোর পরে দ্বিতীয় ভার্ব আসলে কী হবে, 2 প্লাস ভার্ব 1 হবে। এরপরে আমরা যেগুলো শিখবো এটা হলো পজিটিভ ভার্ব। এই যে বিশেষ করে মেক, লেট, গেট, হেল্প, হ্যাভ, এই পাঁচটাকে সাধারণত আমরা পজিটিভ ভার্ব বলি। ঠিক আছে, তো এর গঠনটা দেখো, এই পজিটিভ ভার্ব থাকে, পরে একটা অবজেক্ট থাকে, ঠিক আছে, পরে আবার একটা গ্যাপ থাকে। তো এইখানে ভার্বের কি হবে দেখো, বিষয়টা হচ্ছে এই পজিটিভের পরে যে অবজেক্টটা আছে এটা যদি ব্যক্তিবাচক হয়, এটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে পরে ভার্বটা হবে হলো V1। দেখো V1 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 V1, তাই না? আর যদি এই পজিটিভের পরে যে অবজেক্টটা যদি অব্যক্তিবাচক মানে বস্তুবাচক বা কোনো থিং হয় তাহলে সাধারণত সেখানে V3 হয়। এটা হলো মেইন কথা। এবার আমি একটু বিস্তারিত বলি দেখো, তাহলে পজিটিভ ভার্ব মেক, লেট, গেট, হেল্প, হ্যাভ আছে, পরে একটা অবজেক্ট আছে ব্যক্তিবাচক, পরে ভার্বের কী হবে V1, এটুকু ক্লিয়ার V1। ঠিক আছে, তো দুইটা ব্যতিক্রম আছে, সেটা হলো হেল্পের ক্ষেত্রে তুমি শুধু V1ও দিতে পারো, 2 প্লাস ভার্ব 1ও দিতে পারো, আর সবটা V1 আছে। আর শুধু গেটের ক্ষেত্রে কি 2 প্লাস V1। তাহলে পজিটিভের পরে অবজেক্ট ব্যক্তিবাচক হলে সব হলো V1, শুধু গেটের ক্ষেত্রে 2 প্লাস ভার্ব 1। ঠিক আছে, এবার আসে হলো বস্তুবাচক। তো পজিটিভের পরে অবজেক্টটা যদি কোনো বস্তুবাচক হয়, বস্তুবাচক যদি হয় তাহলে পরের ভার্বের হবে হলো V3 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 V3। শুধু এখানে ব্যতিক্রম হলো মেক, মানে মেকের সবসময় ভার্বে কী হয়, V1 হয়, সবসময় কী হয়, V1 হয়। ঠিক আছে, তো দেখো আমি এখানে দুইটা বি ভার্ব প্লাস V3 দিয়েছি, মানে এগুলো হলো মূলত প্যাসিভে বসে, তো এই জন্য বি ভার্বের পর V3 বসে। তো এই হলো মূলত আমাদের পজিটিভ ভার্ব। এবার আমরা চলে আসছি একদম আমাদের শেষ নিয়মে, যে নিয়ম না থাকলে আমরা কি করব। আমরা এতক্ষণ যে 20টা নিয়ম শিখলাম, এরপর আমরা দেখব অনেক গ্যাপে কোনো নিয়মই পাই নাই, তখন আমরা কি মনে মনে স্যারকে গালি দেব? না। দেখো, কোনো নিয়ম যদি তুমি কোনো গ্যাপে না পাও, তাহলে যেই গ্যাপে এই নিয়মগুলোর মধ্যে নেই সেই গ্যাপে তোমার হয় ভার্বের V1 বসবে, মানে অথবা V2 বসবে, মানে হয় প্রেজেন্ট বসবে না হলে পাস্টে বসবে। মানে কি, সেটা নির্ভর করবে প্যাসেজের টেন্সের উপরে। তার মানে কি, যদি কোনো প্যাসেজ আমাদের পরীক্ষায় যে প্যাসেজটা দেওয়া থাকে না, ওই প্যাসেজটা যদি পাস্ট টেন্সে থাকে, হ্যাঁ, পাস্ট চেনার উপায় আমি এখানে বলে দেবো। যদি পাস্টে থাকে তাহলে যেই গ্যাপে কোনো নিয়ম পাবে না সেখানে ভার্বের V2 বসাই দিবা। আর যদি কোনো প্যাসেজ প্রেজেন্টে, একটা প্যাসেজ প্রেজেন্টে আসে, তাহলে যেই গ্যাপে কোনো নিয়ম নেই সেখানে ভার্বে কী হবে, V1, মানে ভার্বে প্রেজেন্ট ফর্ম বসাই দেবো আমরা। তাহলে যেই গ্যাপে নিয়ম নাই সেখানে প্যাসেজ পাস্টে হলে ভার্ব পাস্টে, যেই গ্যাপে নিয়ম নাই প্যাসেজ প্রেজেন্টে ভার্ব প্রেজেন্টে বসাই দেবো। এখন প্যাসেজ চেনার উপায় কি, দেখো পাস্টের প্যাসেজ চেনার উপায় হলো, যদি কোনো প্যাসেজে কোনো গল্প থাকে, কোনো ইতিহাস থাকে, কোনো ব্যক্তির ঘটনার বর্ণনা থাকে, মানে গল্প ইতিহাস ঘটনা, গল্প ইতিহাস ঘটনা যদি হয় সেটা হলো পাস্টের প্যাসেজ। আর প্রেজেন্টের প্যাসেজ কি, যে এমন কোনো বিষয় যেটা কিছুদিন আগেও ছিল, এখনও আছে, কিছুদিন পরেও থাকবে, সেইগুলো হলো প্রেজেন্টের প্যাসেজ। মানে এক কথা হলো গল্প ইতিহাস ঘটনা বাদে যে প্যাসেজগুলো, এগুলো হলো প্রেজেন্টের প্যাসেজ। উদাহরণ দেখো, ক্রিকেট নিয়ে প্যাসেজ হতে পারে, ফুটবল, ইংলিশ, এডুকেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন, স্টুডেন্ট লাইফ, এই রিলেটেড যে প্যাসেজগুলো, এগুলো তো কোনো গল্প ইতিহাস ঘটনা না, এইগুলো হলো প্রেজেন্টের প্যাসেজ। ঠিক আছে, আমি মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে বলছে আবার কিছু কিছু প্যাসেজে প্রেজেন্ট পাস দুই রকম আলোচনাও থাকতে পারে, কিন্তু এর পরিমাণ খুব কম। মানে কি, দেখা যাচ্ছে একটা প্যাসেজ পাস্টে দেওয়া আছে, এর ভিতরে হঠাৎ করে নাও বা নাও ডেজ, অ্যাট প্রেজেন্ট, এরকম কিছু বলে একটা প্রেজেন্টের কিছু বলে দিতে পারে। আবার দেখা যাচ্ছে পাস্টের প্যাসেজ, এর ভিতরে মনে করো ন্যারেশনের মতো কিছু বাক্য দিয়ে ওর ভিতরে ইনভার্টেড কমা দিয়েছে, তো ওই ইনভার্টেড কমার ভিতরে আবার কিন্তু প্রেজেন্ট ফর্ম বসে। তো দেখো, আমি চেষ্টা করেছি রাইট ফর্ম ভার্বের সব কিছু তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে বেনিফিটেড হবে। এরপরেও কারো কিছু বলার থাকলে, জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।